পররাষ্ট্রনীতিতে ডক্টর ইউনূসের কাছে হেরে গেছেন নরেন্দ্র মোদি। এবং সর্বশেষ জানাবো, স্বৈরশাসক হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে রবার ব্যারনদের দবদবা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পররাষ্ট্রনীতিতে ডক্টর ইউনূসের কাছে হেরে গেছেন নরেন্দ্র মোদি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে শূন্য হাতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অথচ চীন সফরের রীতিমতো চমক দেখিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বিভিন্ন উচ্চতায় উন্নীত হচ্ছে চীন ঢাকার সম্পর্ক। কূটনৈতিক কৌশলের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ দিচ্ছেন শুধুমাত্র নোবেল জয়ী অর্থনীতিবিদই নন, তিনি একজন দক্ষ কূটনীতিকও। বিশ্লেষকরা মনে করছেন পররাষ্ট্রনীতিতে ডক্টর ইউনূসের কাছে হেরে গেছেন নরেন্দ্র মোদি। চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৌশলগত দিক থেকে সফরটি ছিল ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির আলোচনা হয় প্রতিরক্ষা প্রযুক্তির সহযোগিতা বাড়ানোর বিষয়ে, তবে গুরুত্বপূর্ণ কোনো চুক্তি করতে ব্যর্থ হন মোদি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের চীন সফরে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট। চমৎকার বিষয় হলো, বাংলাদেশের তৈরি পোশাক ও কৃষি পণ্যের আমদানি বাড়ানোর আগ্রহ দেখিয়েছে বেইজিং। এমন সব পদক্ষেপ বাস্তবায়িত হলে রপ্তানি বাজারে এটি হবে বিশাল একটি মাইল ফলক। একই সাথে ঋণের শর্ত শিথিল ও সুদহার কমানোর আশ্বাস তৈরি করছে নতুন সম্ভাবনা। স্বৈরশাসক হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের রবার ব্যারনদের দবদবা। 5 আগস্ট 2024 তারিখে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। 2009 থেকে 2024 পর্বে হাসিনার 15.5 বছরের শাসনকালে বাংলাদেশে ক্রোনি ক্যাপিটালিজম এবং ক্লেপ্টোক্রেসির এক নেক্কারজনক লুটপাট তন্ত্র কায়েম করেছিলেন, যার স্বাধীনতা উত্তর 54 বছরের পুঁজি লুণ্ঠনের ধারাবাহিকতাকে চূড়ায় পৌঁছে দিয়েছিল। আওয়ামী লীগের অন্ধর সমর্থকদের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেড়ে রয়েছে যে হাসিনার 15.5 বছরের স্বৈরশাসনের মেয়াদকালে দেশের অর্থনীতি প্রশংসনীয় গতিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। কিন্তু একজন নির্মোহ উন্নয়ন গবেষক হিসেবে তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগের অর্থনৈতিক উন্নয়নের খেসারত হলো 18 লক্ষ কোটি টাকা ঋণের সাগরে জাতিকে ডুবিয়ে দিয়ে অর্থনৈতিক উন্নয়নের ভুয়া বয়ান সৃষ্টির পাশাপাশি বেলাগাম পুঁজি লুণ্ঠন ও বিদেশে পুঁজি পাচারের এক অবিশ্বাস্য রেকর্ড সৃষ্টি। হাসিনার স্বৈরশাসনকালে যে অর্থনৈতিক উন্নয়ন অর্জিত হয়েছিল সেটা ছিল ঋণ করে ঘি খাওয়ার ক্লাসিক উদাহরণ। ঋণের সাগরে জাতিকে ডুবিয়ে দিয়ে হাসিনা জিডিপি প্রবৃদ্ধির হারকে কৃত্রিমভাবে বাড়িয়ে দিচ্ছিলেন। হাসিনার স্বৈরশাসন আমলে তার পরিবার, আত্মীয় স্বজন, দলীয় নেতাকর্মী, কতিপয় ক্রোনি ক্যাপিটালিস্ট ও অলিগার্ক ব্যবসায়ী এবং পুঁজি লুটেরাদেরকে সাথে নিয়ে সরকারি খাতের প্রকল্প থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন, তার ভয়াবহ কাহিনী তার পতনের পর উদ্ঘাটিত হতে শুরু করেছে। 7 আগস্ট 2024 তারিখে দৈনিক বণিক বার্তার হেডলাইনের খবরে প্রকাশিত তথ্য উপাত্তের দাবি অনুযায়ী 2024 সালের 5 আগস্ট তারিখে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে 18,35,000 কোটি টাকারও বেশি। অথচ 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার দিনে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের স্থিতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। এর মানে এই দুই ঋণের স্থিতির অঙ্কের পার্থক্য দাঁড়িয়েছে 15,58,206 কোটি টাকা। গত 5 আগস্ট পালিয়ে যাওয়ার আগে হাসিনা এই সুবিশাল 18,35,000 কোটি টাকার ঋণের সাগরে দেশের জনগণকে নিমজ্জিত করে প্রতি বছর মাথাপিছু জিডিপির উচ্চ প্রবৃদ্ধি দেখিয়ে চলেছিলেন, যাকে বলা চলে নিকৃষ্টতম শুভঙ্করের ফাঁকি ও জনগণের সাথে ভয়ানক প্রতারণা। 12 সেপ্টেম্বর 2018 তারিখের দৈনিক প্রথম আলোর হেডলাইন খবর,
বিশ্বে অতি ধনীর উত্থানে শীর্ষে বাংলাদেশ প্রকাশিত হয়েছিল, যেখানে জানানো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা ওয়েলথ এক্স এর প্রতিবেদন ওয়ার্ল্ড আর্ট ওয়েলথ রিপোর্ট 2018 এর গবেষণা মোতাবেক 2012 সাল থেকে 2017 এই 5 বছরে অতি ধনী বা ধনকুবের সংখ্যা বৃদ্ধির দিক দিয়ে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোকে পেছনে ফেলে সারা বিশ্বে 1 নম্বর স্থানটি দখল করে নিয়েছিল বাংলাদেশ। ওই 5 বছরে বাংলাদেশের ধনকুবের সংখ্যা বেড়েছিল 17.3% হারে। ওই গবেষণা প্রতিবেদনে $30 মিলিয়ন বেশি নেট সম্পদের অধিকারী ব্যক্তিদেরকে আলট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল হিসেবে অভিহিত করে বলা হয়েছে বিশ্বে মোট 2,55,855 জন UHNW ইন্ডিভিজুয়ালের সবচেয়ে বেশি 79,595 জন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, তাদের ধনকুবের সংখ্যা 17,915 জন। তৃতীয় থেকে দশম স্থানগুলোয় রয়েছে গণচীন, জার্মানি, কানাডা, ফ্রান্স, হংকং, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও ইতালি। অন্য দেশগুলোর ধনকুবের সংখ্যা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এই 2,55,855 জন ধনকুবের সংখ্যা বৃদ্ধির হার ছিল 12.9%, কিন্তু তাদের সম্পদ বৃদ্ধির হার ছিল 16.3%। তাদের মোট সম্পদের পরিমাণ বেড়ে 2017 সালে দাঁড়িয়েছিল $31.5 ট্রিলিয়ন। ওই 5 বছরে ধনকুবের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছিল গণচীনে এবং হংকংয়ে, কিন্তু ধনকুবের সংখ্যার প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি 17.3% বাংলাদেশে। এদেশে ওই সময় মোট 355 জন ধনকুবের ছিল বলে জানিয়েছিল ওই প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ইতিহাসে ওখানে যেভাবে রাবার ব্যারনদের উত্থান ঘটেছিল, তার সাথে বাংলাদেশের এই 355 জন ধনকুবের উত্থানের প্রচুর মিল পরিলক্ষিত হওয়ায় তাদেরকেও আমি রবার ব্যারন অভিহিত করতে চাই। ইন্টারনেটে উইকিপিডিয়ায় সার্চ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় 1870 সাল থেকে 1914 সালের পুঁজিবাদী বিকাশে রবার ব্যারনদের ভূমিকার বর্ণনা পাওয়া যাবে, যার সাথে বাংলাদেশের স্বাধীনতা উত্তর 54 বছরের রাঘব বোয়াল পুঁজি লুটেরাদের অবিশ্বাস্য ধন সম্পদ আহরণের পদ্ধতির আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যাবে। এই অভিধাটি যেসব মার্কিন ধনকুবদের ধন সম্পদ আহরণের বৈশিষ্ট্য বর্ণনার জন্য ব্যবহৃত হয়েছে, সেসব বৈশিষ্ট্যের মধ্যে তাদের দুর্বৃত্তায়িত ব্যবসা কৌশল ও তদানীন্তন মার্কিন রাজনীতির ওপর তাদের অপরিসীম প্রভাবের কারণে তাদের সামাজিক প্রতিপত্তিকে ফোকাস করা হয়েছে। এরকম 19 জন ধনকুবের রবার ব্যারন ছিলেন জন ডি রকফেলার, কর্নেলিয়াস ভ্যান্টারবিল্ট, অ্যান্ড্রু কার্নেগি, অ্যান্ড্রু মেলন, জন জ্যাকব এস্টর, জে কুক, জেমস বুখানান ডিউক, জেপি মর্গান, হেনরি মরিসন ফ্ল্যাগনার, হেনরি হাটলস্টন রজার্স, জন সি অসগুড, চার্লস এম শোয়াব, চার্লস ক্রকার, মার্শাল ফিল্ড, হেনরি ক্লেফ্রিক, ড্যানিয়েল ড্রু, জে গুল্ড, জেমস ফ্লিস্ক এবং লেল্যান্ড স্ট্যানফোর্ড। তাদের বেশিরভাগই প্রতিপক্ষের প্রতি ছিলেন অতি কঠোর। তারা ঠিকমতো সরকারের কর দিতেন না, তাদের ধন সম্পদের আহরণ পদ্ধতি ছিল দুর্বৃত্তায়িত। 1870 থেকে 1914 পর্যায়ে তারা মার্কিন রাজনীতিকে প্রবলভাবে নিয়ন্ত্রণ করেছিলেন। আজকের দিনের বিশ্ববিখ্যাত বহুজাতিক কর্পোরেশনগুলোর প্রতিষ্ঠাতা ছিলেন তাদের বেশ কয়েকজন। আমি যে ভেল্টারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলাম, সেটি কর্নেলিয়াস ভেল্টারবিল্টের অর্থ বিনিয়োগে প্রতিষ্ঠিত হয়েছিল, অথচ জীবদ্দশায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত কর ফাঁকিবাজ হিসেবে এই শিপিং টাইকুনের ভারী বদনাম ছিল। সেজন্যই বলা হয় পুঁজিবাদ প্রতিষ্ঠার ক্রমবর্ধমান রমরমার একটি অবশ্যম্ভাবী পর্যায় হল এহেন রবার ব্যারনদের ক্রমবর্ধমান পুঁজি আহরণ, বেধড়ক পুঁজি লুণ্ঠন ও ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামাজিক প্রতিপত্তি। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে যে আয় ও সম্পদ ক্রমেই একটি ক্ষুদ্র গোষ্ঠীর কাছে পুঞ্জীভূত হয়ে যায়, তারই অকাট্য প্রমাণ হলো বাংলাদেশেও ধনকুবের রবার ব্যারনদের সংখ্যা 17.3% প্রবৃদ্ধির খবর। স্বৈরশাসক হাসিনার শাসনামলে ধনকুবদের দেশে বিদেশের সম্পদের প্রবল স্ফীতি ঘটানোর অর্থই হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফলের সিংহভাগ ওই আমলে দেশের ধনাঢ্য গোষ্ঠীগুলোর কাছে গিয়ে জমা হয়ে যাচ্ছিল। সোজা কথায় অর্থনৈতিক প্রবৃদ্ধির ন্যায্য হিস্সা থেকে দেশের শ্রমজীবী জনগণ বঞ্চিত হয়ে যাচ্ছিল দেশের ক্ষমতাসীন মহলের মারাত্মক ভ্রান্ত নীতির কারণে। দেশের আয় এবং সম্পদের এহেন মারাত্মক পুঁজি ভবন শেখ হাসিনা সরকারের জনগণের সরকার দাবিকে মুখ ভ্যাংচাচ্ছিল এবং তার রাজনীতিকে ক্রনি ক্যাপিটালিজমের
নিকৃষ্টতম নজির হিসেবে সারা বিশ্বের জনগণের কাছে উপহাসের পাত্রে পরিণত করেছিল। মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক বলে দাবিদার দল আওয়ামী লীগের জন্য এই শিরোপা ছিল অত্যন্ত লজ্জাজনক একটি শিরোপা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের 4টি মূলনীতির মধ্যে 2010 সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের মাধ্যমে সমাজতন্ত্র আবার পুনঃস্থাপিত হয়। 2011 সালে সংসদে পাশ হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাসিনা সরকার সেই রায়কে সংবিধানে ফিরিয়ে এনেছিল। কিন্তু আমি বারবার জাতিকে জানিয়ে যাচ্ছিলাম যে পঞ্চদশ সংশোধনী পাশ করার সত্ত্বেও হাসিনা সরকার মুক্তবাজার অর্থনীতির অহিফেনের মৌতাতে মেতেছিল ক্রনি ক্যাপিটালিজম নীতি প্রণেতাদের ধ্যান জ্ঞান হিসেবে হলি রিটের মর্যাদায় বহাল রয়ে গিয়েছিল। হাসিনার স্বৈরাচারী সরকার 15.5 বছর ধরে দেশটাকে লুটে পুটে ছাড়খাড় করে দিয়েছে, যার সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। এই পুঁজি লুণ্ঠনের কেন্দ্রে ছিল হাসিনা পুত্র জয়, রেহানা কন্যা টিউলিপ ও রেহানা পুত্র রাদওয়ান, মুজিব সিদ্দিকী ববি, শেখ ফজলুল করিম সেলিম ও তার পুত্র শেখ ফাহিম, শেখ হেলাল, তার ভাই শেখ জুয়েল ও তার পুত্র শেখ তন্ময়, শেরনিয়াবাদ হাসনাত আবদুল্লাহ ও তার পুত্র সাদিক আবদুল্লাহ, শেখ তাপস, শেখ পরশ, লিটন চৌধুরী ও নিকজন চৌধুরী এবং হাসিনার অন্যান্য আত্মীয় স্বজন। আর ছিল এস আলম, সালমান রহমান, সামিটের আজিজ খান, বসুন্ধরার আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের মতো লুটেরা অলিগার্ক ব্যবসায়ী এবং হাজার হাজার রবার ব্যারন লুটেরা রাজনীতিবিদ ও দুর্নীতিবাজ আমলা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।